হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিয়ে এবং এই বিচারের সঙ্গে কিছু সমস্যা, কিছু সম্ভাবনা, কিছু শঙ্কাও আছে, কিছু ভেজাল আছে। এই ভেজালগুলো কিভাবে দূর করতে হবে এবং আসলে কোন অ্যাঙ্গেল থেকে কাজগুলো করলে ভালো হবে, এই জিনিসটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। যারা শেখ হাসিনার বিচার কিংবা যে জুলাই হত্যাকাণ্ডের বিচারটা চান, বুঝতে চান যে বিচারটা কী প্রক্রিয়া হবে, এবং যারা বিভিন্ন জায়গায় কথা বলে অবদান রাখেন এই বিষয়ে, আশা করি তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনারা অনেক ইন্টারেস্টিং বিষয় পাবেন, অনেক নতুন ডেভেলপমেন্ট আপনারা পাবেন। সো প্রথমে চলে আসি, আসলে একটা অপরাধ হলে কিন্তু সেটার বিচার আসলে অনেকভাবেই করা যায়। সাধারণ ল আছে, আমাদের পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আছে, এর মাধ্যমে করতে পারেন। আবার কিছু স্পেশাল কোর্ট এবং স্পেশাল প্রসিডিউরের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো করা যায়। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলেছেন যে আওয়ামী লীগের বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমেই হবে। এখন শুধু বিচার হলেই তো হবে না, সেটা আসলে সর্বজন গ্রহণযোগ্য হতে হবে, যাতে শেখ হাসিনাকে আমরা দেশে আনতে পারি এবং যারা প্রকৃত অপরাধী তাদের প্রকৃত রূপে সুবিচার করতে পারি। এমনটা না যে আমরা ইচ্ছে করে কোনো একটা রাজনৈতিক দল, তার নেতাকর্মী বা তার নেত্রীকে ফাঁসিয়ে দিলাম, সেটা না করে সুবিচার হতে হবে। কারণ এটা যদি না হয় তখন কি হবে, ইন্টারন্যাশনাল অঙ্গনে একটা প্রশ্ন থাকবে। বাংলাদেশের যে ইতিহাস কিন্তু এখন শেষ হয়ে যাবে না, এই ইতিহাসটা থাকবে। এর ফলে যদি সঠিক প্রক্রিয়ায় একেবারে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারটা না করা হয়, শুধুমাত্র প্রসিডিউরাল ঘাপলা বা আইনের দুর্বলতার কারণেই কিন্তু পরবর্তীতে এটা কোয়েশ্চেনেবল হয়ে যাবে। তাহলে এটার ফল কিন্তু ইতিহাসে খুব ভয়াবহ হবে এবং দেখা যাবে এদেরকে অনেকেই বলার চেষ্টা করবে যে এদের প্রতি অবিচার হয়েছে এবং এই আইন কানুন ভালো ছিল না। অ্যাজ এ রেজাল্ট এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে, খুবই সূক্ষ্মভাবে সমাধান করতে হবে এবং অ্যাড্রেস করে ভালোভাবে বিচারটা করতে হবে। চলুন তাহলে প্রথমে দেখি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা কী, বা ইন্টারন্যাশনাল ক্রাইমসের যেই প্রক্রিয়াটা আছে সেগুলো আসলে কী কী বলে। যে আদালতে আসলে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস অ্যাগেনস্ট পিস, শান্তির বিরুদ্ধে অপরাধ, মানে ওয়ার টাইমসে যে অপরাধগুলো হয়, জেনোসাইড বা গণহত্যায় যেগুলো অপরাধ হয়, আন্তর্জাতিক যে অপরাধগুলো হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-র মাধ্যমে এই ট্রাইব্যুনালটা এবং এর যে বিচার প্রক্রিয়া সেটা আসলে গঠন করা হয়। তৎকালীন বাংলাদেশ সরকারের একটি আইন, মূলত এটা গঠন করা হয়েছিল 1971 সালের যে রাজাকার হানাদার বাহিনী ছিল তাদের বিচার করার জন্য। কিন্তু এটা এইভাবে ড্রাফট করা হয়েছে যে এগুলো আসলে শুধু 1971 সালের মধ্যে কনফাইন্ড হয়ে থাকবে না, অন্যান্য ক্ষেত্রেও আন্তর্জাতিক আইনের অধীনে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ক্রাইমস অ্যাগেনস্ট পিস, জেনোসাইড এবং অন্যান্য ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে যে ভায়োলেশনগুলো হয়, যে অপরাধগুলো হয়, সেগুলোর আসলে বিচার করা যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল বা এই অ্যাক্টটা কি আসলে আন্তর্জাতিক আইন কিনা, আর যদি না হয় তাহলে ইন্টারন্যাশনাল কথাটা কেন আছে। এর আসলে দুটো কারণ আসলে বলা হয়ে থাকে বা দুটো ব্যাখ্যা এর আছে। এক নাম্বার হচ্ছে, এই আইনটাকে আসলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের বলা হয়, যেখানে অপরাধগুলো আন্তর্জাতিক নেচারের, যেখানে তারা যারা করবে, যেই ন্যাশনালি হোক, তাদেরকে বিচার করা যাবে। অন্যান্য আইন কী হয়, সাধারণত বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের টেরিটরি রাষ্ট্রের মধ্যে হতে হয়, তখনই কেবলমাত্র বিচার করতে পারে। সেইখানে জুরিসডিকশনের ক্ষেত্রে কিন্তু এরকম বার নেই। এটা হচ্ছে একটা জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে, বলা হয় যে এটা আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড আছে, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে, ইন্টারন্যাশনাল লয়ের যে প্রিন্সিপাল আছে সেটা ফলো করে এবং সেগুলো মেনটেন করেই বিচার করা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আসলে এরকম এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মতো অন্য কোনো কোর্ট আসলে কোথাও হয়েছিল কিনা, এরকম কি যুদ্ধ অপরাধের বিচার বা জেনোসাইডের বিচার অন্য কোথাও হয়েছিল কিনা। অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, আসলে এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন নুরেমবার্গ ট্রাইব্যুনাল ছিল, টোকিও ট্রাইব্যুনাল ছিল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ছিল ইউগোস্লাভিয়াতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অফ রুয়ান্ডা ছিল, স্পেশাল কোর্ট ফর সিয়েরা ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। এই ট্রাইব্যুনাল বা এই কোর্ট বা এই বিচার প্রক্রিয়াগুলো কি সবসময় স্বচ্ছ হয় কিনা? না, সবসময় আসলে স্বচ্ছ হয়নি, সব জায়গায় হয়নি এবং এ নিয়ে আসলে কোয়েশ্চেন আছে। স্পেশালি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যখন যুদ্ধ অপরাধীদের বিচার করলো, ইউএসএ সহ ইন্টারন্যাশনাল লয়ার, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এরা কিন্তু নানা সময় এই বিষয়গুলো নিয়ে বারে বারে কনসার্ন করেছেন, বলেছেন যে আইনে কিছু পরিবর্তন দরকার, বলেছেন যে প্রসিডিউরে কিছু পরিবর্তন দরকার এবং আরও বেশ কিছু পরিবর্তনের কথা তারা বলেছেন। অ্যাজ এ রেজাল্ট এই বিচারগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল হয়ে আছে। বিভিন্ন ধরনের প্রসিডিউরাল জটিলতা, বিভিন্ন ধরনের লয়ের প্রিন্সিপাল কিন্তু এখানে একটু এদিক সেদিক হয়ে গেছে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব
যে আসলে কিভাবে এই বিষয়গুলো সলভ করা যায় বা শেখ হাসিনার বিচারের আগে আসলে আমাদের কোন বিষয়গুলো সলভ করতে হবে। চলুন তাহলে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আসলে কি আছে, কোন বিষয়গুলো সলভ করা যায় এবং কিভাবে করা যায় সে নিয়ে আলোচনা করি। গুড থিং হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু বেশ কিছু খুব ভালো ভালো স্টেপ নিয়েছে এবং আমরা আশা করতে পারি এগুলো ভালো সলিউশন আমরা পাবো। চলুন দেখি যে বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এই আইনের অধীনে কি কি প্রবলেম আছে, বর্তমান সরকার কোন কোন বিষয়গুলো প্রপোজড অ্যামেন্ডমেন্ট দিয়েছে এবং আরও কী কী বিষয় থাকলে ভালো হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভালো মন্দ বিষয় নিয়ে কথা বলতে হয়, কিন্তু যেহেতু আমরা আইনের খুব বেসিক পড়াবো না, আমরা শুধুমাত্র কিছু স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলবো যেগুলো অ্যাড্রেস করা দরকার বা যেগুলো বাংলাদেশ সরকার অ্যাড্রেস অলরেডি করেছে এবং যেগুলো আসলে ন্যায় বিচারের জন্য ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে। চলুন প্রথমেই আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের জুরিসডিকশন সেটা নিয়ে কথা বলি। জুরিসডিকশন নিয়ে আমি অলরেডি কথা বলেছি, সংক্ষেপে যদি বলি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম অ্যাগেনস্ট পিস, মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ মানে যুদ্ধের যেই আইন কানুন আছে, জেনোসাইড গণহত্যা, কোনো একটা পার্টিকুলার গ্রুপের অ্যাগেনস্টে যদি ম্যাসাকার চালানো হয় ইত্যাদি ইত্যাদি বিষয় বলা হয়েছে। কিন্তু এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে এই ক্রাইমগুলোকে আসলে খুব ভালোভাবে ডিফাইন করা নেই। যেমন ধরুন মার্ডার যদি বলে সেটা কিন্তু পেনাল কোডের আন্ডারে ডেফিনেশন আছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে চলবে না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলবে। সেক্ষেত্রে এই বিষয়টা গুড এনাফভাবে ডিফাইন করা হয়নি। আপনারা যারা ডিবেট করেন বা যারা আইন কানুন সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে ডেফিনেশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ইন্টারন্যাশনাল কোনো রেফারেন্স ব্যবহার করতেই পারি, কিন্তু সেটা যতটা স্পেসিফিক হয়, যতটা অ্যাকুরেট হয় ততটাই কিন্তু ভালো। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে, তারা এটা একটু মডিফাই করে একটা প্রপোজড প্রভিশন করেছে। সেখানে তারা হচ্ছে জেনোসাইডের সঙ্গে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স ইত্যাদি নিয়ে এসে এবং তারা আসলে রোম ইনস্টিটিউটের একটা রেফারেন্স তারা এখানে দিয়েছে। অ্যাজ এ রেজাল্ট বলা যায় যে আসলে ডেফিনেশনগুলো আর একটু অ্যাকুরেট হলো এবং আরও ভালো হলো। সো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয়। এরপরে আরও একটা অ্যাডিশনাল পদক্ষেপ নিয়েছে, সেটা বলেছে যে এলিমেন্টস অফ ক্রাইম যে ডেফিনেশনগুলো আছে, যেগুলোর কথা বললাম সংক্ষেপে এতক্ষণ, সেগুলোতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যেই স্ট্যান্ডার্ড আছে সেটা কিন্তু অ্যাডপ্ট করা হবে বা যে ডেফিনেশন আছে সেটা অ্যাডপ্ট করা হবে। এটা চমৎকার একটা কাজ হয়েছে। এরপর আমরা যদি যাই যে লায়াবিলিটি অফ ক্রাইম সেকশন 4-এ যেটা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আসলে কারা কারা লায়াবল হবে। যদি সংক্ষেপে বলি, কোনো ব্যক্তি যে কাজটা করেছে, তাকে যে কমান্ড দিয়েছে, যাকে যে হুকুম করেছে, সবাই কিন্তু এখানে লায়াবল হবে। এখানে এর পাশাপাশি আরেকটা নতুন এডিশন বা নতুন অ্যামেন্ডমেন্ট বর্তমান সরকার আনতে চাচ্ছে, যেখানে বলা হয়েছে লিডার অফ অ্যান অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, এন্টিটি অর অর্গানাইজড গ্রুপ। এটা আসলে কন্ট্রোভার্সিয়াল হয়ে গিয়েছে, এই প্রপোজড অ্যামেন্ডমেন্টটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। কেন? অনেকেই বলছে যে আওয়ামী লীগের যে নেত্রী শেখ হাসিনাকে আসলে ডিরেক্টলি টার্গেট করার জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আসলে এটা আনা হয়েছে। আমিও মনে করি যে আসলে এভাবে করার কোনো প্রয়োজন ছিল না, বিকজ যে একটা হুকুম দেয় সে না থাকলেও কিন্তু সে আসামি হয় এবং সে ইকুয়াল পানিশমেন্ট ভোগ করে, এটা অলমোস্ট সব লতেই আছে। সেক্ষেত্রে আসলে কোনো একটা দলকে ব্যান করার জন্য এরকম কিছু একটা ইমপ্লিমেন্ট করা বা নতুন কিছু অ্যাডপ্ট করা আসলে খুব ভালো কিছু ফিউচারে বয়ে আনবে বলে আমার মনে হয় না। সো আমার মনে হয় এই অ্যামেন্ডমেন্টটা একটু বিবেচনা করা উচিত। এরপরে একটা ইন্টারেস্টিং প্রভিশন আসলে প্রপোজড করেছে বাংলাদেশের বর্তমান সরকার এবং আইন মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে এই যে বিচার কার্য হবে সেটা আসলে অডিও ভিজুয়াল রেকর্ডিং থাকবে এবং এইটা প্রয়োজনে তারা কারোর সঙ্গে শেয়ার করতে পারবে বা লাইভ ব্রডকাস্টও তারা করতে পারবে। এটার পিছনে যুক্তি হচ্ছে এই যে বিচারটা যথাযথভাবে হচ্ছে এটা যেন জনগণের সবাই দেখতে পারে, সবাই যেন এটা দেখে আশ্বস্ত হয় যে বিচারটা ঠিক হয়েছে। ইন্টারন্যাশনাল অবজারভার যারা আছে, যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সরকার আছে অন্যান্য দেশের, তারা যেন আশ্বস্ত হতে পারে। পর আমরা চলে যাব খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, যেটা হলো ইনভেস্টিগেশন। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ইনভেস্টিগেশন কারা করবে, এখানে বলা হচ্ছে সরকার একটা এজেন্সি গঠন করতে পারে, প্রসিকিউটররা আবার ইনভেস্টিগেশন অফিসার হিসেবে কাজ করতে পারে। এইটা খুব মজার জিনিস। প্রসিকিউটর মানে হচ্ছে যিনি সরকারের তরফ থেকে ওকালতি করবে, অর্থাৎ যিনি একজন অভিযুক্তকে, একজন আসামিকে সে যে কাজটা করেছে, ক্রাইমটা করেছে সেটা প্রমাণ করতে চাবে। ঠিক একই ব্যক্তি যদি ইনভেস্টিগেটর হয় বা তদন্তকারী কর্মকর্তা হয়,
তাহলে বিষয়টা কেমন হয়? এখানে আসলে ওই প্রসিকিউটর কিন্তু ওই ইনভেস্টিগেটর হিসেবে কাজ করতে পারে। সো এইটা আসলে খুব কোয়েশ্চেনেবল, এটা সেপারেট করা খুবই দরকার, এবং যে ইনভেস্টিগেশন অথরিটি তাকে মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো এখানে আসলে এই বিষয়গুলো, প্রফেশনগুলো ইন ফিউচারে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার জন্য রিকনসিডার করা প্রয়োজন। আরও একটা জিনিস এই ৮ নম্বর সেকশনে আছে, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটররা যে অভিযুক্ত তেমন কাউকে প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এখানে কিন্তু আসলে একটা বড় কোয়েশ্চেন। আপনারা যারা ইউএসের মুভি দেখেন তারা সবাই কিন্তু দেখবেন অ্যারেস্ট করার সময় বলে যে আমি কনস্টিটিউশনাল রাইট চাই, 5th অ্যামেন্ডমেন্ট হোল্ড করি। আসলে ওইটা কারণটা হচ্ছে গিয়ে কি, আপনি কাউকে তার নিজের দোষ স্বীকার করতে বাধ্য করতে পারবেন না, এবং বাংলাদেশের সাধারণ ক্রিমিনাল লতেও কিন্তু আপনি এটা করতে পারবেন না। এখানে আমাদের কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে, আর্টিকেল 35 অফ বাংলাদেশ কনস্টিটিউশন। সেখানে বলা হয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। ওই যে কাউকে সেলফ ইনক্রিমিনেট বা নিজেকে নিজের কথার মাধ্যমে অভিযুক্ত যদি কেউ মনে করা হয় যে হবে, সে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। যে ইনভেস্টিগেটর আছে সে অন্যান্য মাধ্যমে সে ইনভেস্টিগেট করে সে প্রমাণ করবে যে আসলে এই ক্রাইমটা করেছে, শুধুমাত্র তাকে কোয়েশ্চেন করবেন এবং সে চাপে পড়ে উত্তর দিতে বাধ্য হয়ে স্বীকার করে নিবে, এটা করা যাবে না। সো এখানে খুব বেসিক প্রিন্সিপাল অফ লয়ের ভায়োলেশন আছে, যেটা আমার মনে হয় যে আসলে চেঞ্জ করা দরকার বা অ্যামেন্ডমেন্ট করা দরকার। আর একটা ইন্টারেস্টিং সেকশন যেটা অ্যামেন্ডমেন্টের দরকার নাই, কিন্তু তারপর বলে রাখি, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, মানে হচ্ছে কেউ যদি আদালতে, কোনো আসামি যদি আদালতে উপস্থিত না হয়, পলাতক থাকে, তা সে অবস্থায়, সে অ্যাবসেন্ট থাকা অবস্থায় কিন্তু তার বিচার করা যাবে। এখন বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত, শেখ হাসিনা জড়িত বা অন্যান্য যারা আছে, তারা যদি বিদেশে পালিয়ে থাকে তাতেও কিন্তু আসলে কোনো লাভ হবে না এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যেটা খুব কমন একটা বিষয়, এতে কোনো কন্ট্রোভার্সি নেই, জাস্ট আপনাদের জানানোর জন্য এই বিষয়টা মেনশন করলাম। তাদেরও কিন্তু তারা অ্যাবসেন্ট থাকলেও তাদেরকে আসলে তাদের বিচারটা কিন্তু করা যাবে। 12 নম্বর ধারায় আছে প্রভিশন ফর ডিফেন্স কাউন্সিল। তার মানে ডিফেন্সে যারা থাকবে তাদের যদি কোনো আইনজীবী না থাকে, যেটা হতে পারে, প্রায় সময় কোর্টে হয়েছে যে যারা ডিফেন্সে আছে, খাস বাংলায় বললে যারা অভিযুক্ত, তাদের পক্ষে অনেক সময় আইনজীবী দাঁড়ায় না, যেটা রিসেন্টলি হচ্ছে। সেক্ষেত্রে কি হবে যে সরকার একজন আইনজীবী কিন্তু তার জন্য নিয়োগ দিয়ে দিতে পারবে। একই সঙ্গে একটা মজার বিষয় কিন্তু আছে, যখন জামাতের নেতাদের বিচার হয় তখন তাদের পক্ষে কিন্তু ডেভিড বার্গম্যান নামে একজন ইন্টারন্যাশনাল আইনজীবী, এক্সপার্ট আইনজীবী বাংলাদেশের ছিলেন তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু সে এক্সপেরিয়েন্সটা কিন্তু সুখকর হয়নি, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা বাধা হিসেবে দেখেছে। সে একই বিষয় আসলে অ্যাড্রেস করার জন্য একটা প্রভিশন করা হয়েছে 12(2), যেখানে বলা হয়েছে যে বার কাউন্সিল বা বাংলাদেশের আইনে অ্যাক্টে যে কথাই বলা হোক না কেন, 10 বছরের এক্সপিরিয়েন্স আছে এমন যে কেউ আসলে কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সে ডিফেন্স কাউন্সিল হিসেবে সে আসতে পারে। এখানে আরেকটা জিনিসও স্পষ্ট করে দেওয়া দরকার ছিল, ডিফেন্স কাউন্সিল যদি আসতে পারে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ল এক্সপার্ট তো অনেক বেশি নেই, সেক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষে যারা থাকবে অ্যাটর্নি হিসাবে, সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের লয়ারকে কিন্তু অ্যাপয়েন্ট করতে পারার কথাটা বলে রাখা দরকার ছিল, কিন্তু সেখানে এটা বলা হয়নি। সো এটা বিবেচনা করা যেতে পারে। 13-তে আরেকটা প্রভিশন বাংলাদেশ গভর্নমেন্ট প্রস্তাব করেছে, ইন্টারন্যাশনাল ফরেন যে অবজারভার আছে, এনজিওরা আছে, তারা আসলে এই যে বিচার প্রক্রিয়াটা সেটা অবজার্ভ করবে অবজারভার হিসাবে। এটা আসলে খুবই খুবই ভালো একটা অ্যাপ্রোচ। আমি মনে করি যে এটা বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া বা শেখ হাসিনার বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের যে বিচার প্রক্রিয়া, এটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে এবং কারো কোনো কনফিউশন থাকবে না। আর যদি থাকে সেটা রেইজ করার জায়গা থাকবে এবং সেটা অবশ্যই খুব খুব ভালো হবে। এরপর চলে আসি সবচেয়ে 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 ইম্পর্ট্যান্ট জায়গায়, যেটা হচ্ছে যে রুলস অফ এভিডেন্স। সেকশন 19-এ বলা হয়েছে, 19 নম্বর সেকশনে বলা হয়েছে, এবং এর সঙ্গে আমি অ্যাড্রেস করব সেকশন 23, যেখানে বলা হয়েছে সার্টিন লজ নট টু অ্যাপ্লাই, কিছু আইন অ্যাপ্লাই হবে না। এখন এই বিষয়টা কিন্তু বেশ মজার। আমাদের এভিডেন্স অ্যাক্টে আসলে কিন্তু বলে দেওয়া আছে যে কোন বিষয়টা আপনি এভিডেন্স হিসেবে নিতে পারবেন, নিলে আপনি কিভাবে নিতে পারবেন, কিভাবে আসবে, এক্সপার্ট ওপিনিয়ন কখন দিবে, কোন টাইপের এভিডেন্স। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আসলে খুব ফ্ল্যাট কিছু কথা বলা হয়েছে যে এ ট্রাইব্যুনাল শেল নট বি বাউন্ড বাই টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স
মানে কোনো টেকনিক্যাল রুলসের মধ্যে থাকবে না। অ্যান্ড ইট শ্যাল অ্যাডপ্ট অ্যান্ড অ্যাপ্লাই টু দ্য গ্রেটেস্ট পসিবল এক্সটেন্ট এক্সপেডিশিয়াস অ্যান্ড নন টেকনিক্যাল প্রসিডিওর। সো এখানে ফ্ল্যাট কথা যেটা, সেটা হচ্ছে যে কোনো সাক্ষ্য আসলে তারা চাইলে নিতে পারবে। বলা হয়েছে যেটার হচ্ছে উইচ ইট ডিম টু হ্যাভ প্রোভেটিভ ভ্যালু, অর্থাৎ যেটার একটা ভ্যালু আছে, এরকম যে কোনো এভিডেন্স আসলে আদালত চাইলে আসলে নিতে পারে। এখন নির্ধারণ করবে কে ভ্যালু আছে কিনা আদালত, বিচার করবে কে আদালত। এই আদালত টেকনিক্যালি সরকারের লোক, প্রসিকিউটর সরকারের লোক, ইনভেস্টিগেটর সরকারের লোক। সরকার কিন্তু কাউকে চাইলেই ফাঁসিয়ে ফেলতে পারে। তো হাউএভার আমরা এটা আশা করি না, আমি যেটা বলছি যে আসলে এটা একটু চেঞ্জ করা দরকার। এবং সেকশন 23 এটার সঙ্গে অ্যাপ্লাই করা হয়েছে কেন, বলা হয়েছে যে এভিডেন্স অ্যাক্ট আসলে অ্যাপ্লাই হবে না, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বাংলাদেশের যে প্রসিডিওর সেইটাও কিন্তু অ্যাপ্লাই করা হবে না। এখন সরকার এখানে অ্যামেন্ডমেন্ট এনেছে, কিন্তু তার আগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে পড়েছে, সেটা হচ্ছে এই আইনটা বা এই ধারাটা এইভাবে লেখার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে হেয়ারসে এভিডেন্স বা শোনা কথা দিয়ে বিচার করা, এটাকে বলতে কী বোঝায়, আসলে আমাদের লতে আছে আপনি যদি নিজের চোখে না দেখেন, নিজের কানে না শুনে, নিজে উপলব্ধি না করেন, সেটা কিন্তু আপনি সাক্ষ্য হিসাবে আদালতে দিতে পারবেন না। আপনি যদি কোনো মাধ্যমে জানেন, সেটা হয়ে যাবে হেয়ারসে, অন্যের কাছ থেকে শ্রুত, আপনি সেটা দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। সো এই হেয়ারসে এভিডেন্স কিন্তু নেওয়া যায় না, সাধারণত কোনো কোর্টে এটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু এই যে এইভাবে 19 নম্বর ধারাটা লিখলো, এর মেইন কারণ হচ্ছে হেয়ারসে তারা নিবে। এবং গত যে ট্রায়াল হয়েছে বিগত সময়ে বিভিন্ন জামাত শিবির এবং বিএনপি নেতাদের রাজাকারের নামে বিচার করার সময়, তখন কিন্তু এই হেয়ারসে এভিডেন্সটা নেওয়া হয়েছে। সো বেসিক্যালি এই হেয়ারসেটা আসলে বাতিল করা উচিত। মোরওভার এখানে ডিজিটাল ভিডিও, অডিও এবং টেকনিক্যাল আরও বেশ কিছু জিনিস আসলে অ্যাডপ্ট করা উচিত, যেটা আবার গুড থিং হচ্ছে যে বর্তমান সরকার প্রপোজ করেছে এখানে হচ্ছে ডিজিটাল যে এভিডেন্স সেটা আসলে মেনশন করা হচ্ছে। সো ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ, কিন্তু এই হেয়ারসের বিষয়টা আসলে খুব ক্লিয়ারলি স্পষ্ট করে বাতিল করে দেওয়া উচিত। এই গেল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে যেই ভালো মন্দ দিক আছে সেইগুলো। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বাইরেও কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান। এখন সংবিধানের কথা কেন বললাম, সংবিধানের কথা সরাসরিভাবে এখানে আসে, কেন আসে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এই আইনটাকে কিন্তু একটা স্পেশাল নিরাপত্তা দেওয়া হয়েছে আর্টিকেল 47-এ বাংলাদেশ কনস্টিটিউশনে, যেখানে বলা হয়েছে কতিপয় আইনের হেফাজত। অর্থাৎ এখানে বলা হয়েছে কিছু কিছু আইন যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, সেগুলো বাতিল হবে না। আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই আর্টিকেল 47-এর 3-এ আসলে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এই আইনটা কিন্তু বাতিল করা যাবে না। এবং আর্টিকেল 47-এ নতুন একটা একই সময় পঞ্চদশ সংশোধনে অ্যাড করা হয়েছে যে ওই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যাদের বিচার হবে তাদের ক্ষেত্রে আর্টিকেল 31, 35-এর 1 and 3, 44 এগুলো আসলে অ্যাপ্লিকেবল হবে না। তো এগুলো কি, আর্টিকেল 31-এ বলা হয়েছে রাইট টু প্রোটেকশন অফ ল, অর্থাৎ যে গ্রেফতার এবং আটক হলে যে আইনের যে সুরক্ষাটা পায়, যেভাবে বিচার হওয়ার কথা সেভাবে হতে হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে নিতে হবে, এ ধরনের বেশ কিছু বিষয় আসলে আছে। তো সেই প্রোটেকশনটা কিন্তু আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আসামিরা আছে তারা পাবে না। ঠিক একই সঙ্গে আর্টিকেল 35 প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট, এখানে হচ্ছে যে বিচার ও দণ্ড যখন দিবে তখন যে কিছু প্রোটেকশন আছে সেগুলো আসলে পাওয়ার উপযুক্ত হবে না। এবং আর্টিকেল 44-এ বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসের যে প্রোটেকশন, এনফোর্সমেন্টস অফ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার বলবৎকরণ বাংলায়, এখানে হচ্ছে যে কারো যদি রাইটস ভায়োলেট হয় সে কিন্তু সংবিধানের অধীনে রিট করতে পারে এবং আদালতের কাছে আসতে পারে। সো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যাদের বিচার হবে তাদের এই মৌলিক মানবিক অধিকারগুলো কিন্তু আমরা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা বার করে দিচ্ছি। এখন এই জিনিসটা আসলে পরিবর্তন হওয়া খুব খুব দরকার। এখানে আরেকটা মজার খুব বিষয় আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এই অ্যামেন্ডমেন্টগুলো করেছিল জামাত শিবির বা অপোজিশনের নেতা বা যাদেরকে তারা দেখতে পারে না তাদেরকে একটা কুয়োর মধ্যে ফেলার জন্য। আয়রনিকলি এই কুয়োর মধ্যে পড়ে যেতে যাচ্ছে। তো এ নিয়ে আমি একজন আইনের মানুষ হিসেবে আমি অবশ্যই চাইবো এগুলো বাতিল হোক। সো এই গেল আসলে বিভিন্ন বিষয় যেগুলো
আইনে অলরেডি আছে, উল্লেখ আছে বা আইনের ইম্পর্টেন্ট কিছু বিষয়। বাট যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, ডিসকাশন হয়, যারা জুরিস্ট আছেন, যারা লয়ার আছেন, যারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, তারা বেশ কিছু কথা বলছেন এবং সামনের দিকে বলবেন। সো এই বিষয়গুলো অ্যাড্রেস করা যেতে পারে। ফর এক্সাম্পল, আন্তর্জাতিক বিচারক নিয়োগ দেওয়া যেতে পারে এখানে, আবার আন্তর্জাতিক প্রসিকিউশনের পক্ষ থেকেও আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দেওয়া যেতে পারে, সেটা আমি অলরেডি মেনশন করেছি। সাক্ষী সুরক্ষা আইনের অ্যাপ্লিকেশন এখানে আসতে পারে, ভিকটিম সুরক্ষা আইনের অ্যাপ্লিকেশন আসতে পারে এখানে। এই আইনগুলো করা যেতে পারে এর জন্য, কারণ সাক্ষীরা আসলে সাক্ষ্য দিতে এখনও ভয় পাচ্ছে, ভিকটিমরা এখনও কথা বলতে ভয় পাচ্ছে। তো এদের পরিচয় গোপন রাখা যেতে পারে, যারা প্রোটেকশন পায়, গভর্নমেন্ট প্রোটেকশন পায়, সেই ব্যবস্থা করা যেতে পারে। আদারওয়াইজ আসলে সত্য বা তথ্য উপাত্ত সাক্ষ্য সরাসরি ভালো বের হয়ে আসবে না, যথাযথভাবে আমরা পাবো না হয়তো। আরেকটা বিষয় স্পেশালি আমি প্রপোজ করি যে অনেকগুলো মিথ্যে মামলা হবে, অনেক অসহায় মানুষ, অনেক ভালো মানুষও আসলে কিন্তু মিথ্যে মামলা পড়ে যাবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রাইম ফেসি অফ দ্য কেসটা দেখে যার যেন ডিটারমিন করতে পারে কেসের প্রথমেই যে আসলে এই মামলাটা থেকে এই লোককে অব্যাহতি দেওয়া দরকার বা মামলাটা ডিসমিস করে দেওয়া দরকার, এরকম একটা প্রসিডিউর থাকার উচিত। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশের যে আইনগুলো আছে সেখানে কিন্তু আসলে কয়েকটা স্টেজ আছে, প্রি ট্রায়াল, ট্রায়াল, পোস্ট ট্রায়াল। সো এই প্রি ট্রায়াল থেকে ট্রায়ালের সাক্ষ্য প্রমাণ দলিলাদি যখন নেয় বা তদন্ত রিপোর্ট যখন আসে, এর মধ্যেই কিন্তু 1-2 বছর চলে যায়। বাই দিস টাইম মামলাগুলো চলতে থাকে। সো প্রথম দিকেই যাতে মামলার কিছু তথ্য প্রমাণ যে অভিযুক্ত সে দিতে পারে সরাসরি কোর্টের কাছে এবং মামলাটা সেখানেই শেষ হয়ে যেতে পারে, সেরকম একটা কিছু করা আসলে দরকার। শুধু এই ক্ষেত্রে না, বাংলাদেশের ক্রিমিনাল মামলার জট কমাতে এটা আসলে করা দরকার। সো এখানেও একটা প্রস্তাব আসতে পারে কিছু আপগ্রেডেশনের। আরেকটা জিনিস কথা উঠছে, সেটা আসলে খুবই ভালো, কিন্তু আসলে আপনারা অন্যভাবে নেবেন না, একটু লজিক্যালি নেবেন। সেটা হচ্ছে মৃত্যুদণ্ড বাতিলের কথা। কেন বলা হচ্ছে? ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা পৃথিবীর অনেক কান্ট্রিতেই কিন্তু মৃত্যুদণ্ড আসলে নেই। অ্যাজ এ রেজাল্ট ধরেন শেখ হাসিনা এরকম কোনো দেশে গেল, তখন তাকে বলল যে এই আইনের অধীনে আমরা বিচার করব, তাকে আপনারা পাঠান। তারা কিন্তু পাঠাবে না। কেন পাঠাবে না? তারা পাঠাবে না, বলবে যে তোমরা তো গেলে মৃত্যুদণ্ড দিয়ে দিবা, আমরা তো মৃত্যুদণ্ডে বিশ্বাসী না, তোমরা আইনটা চেঞ্জ করো। সো এই জন্য অনেকে প্রস্তাব করছেন যে মৃত্যুদণ্ডটা আসলে বাতিল করে এই আইনটা সংশোধন করা যায় কিনা। আসলে চোখের করাত হয়ে যেতে পারে। কেন? কারণ বাংলাদেশে কিন্তু আবার রেজিম চেঞ্জ হয়ে গেলেই যে অপরাধী সে আবার নেতা হয়ে যায়, আবার যে বড় নেতা থাকে সে কিন্তু আবার কারাগারে ঢোকে। সো এটা একটু রিস্কিও বটে বাংলাদেশের জন্য। হাওয়েভার এটা একটা প্রস্তাব এসেছে, সেজন্য আমি এখানে মেনশন করলাম। আপনারা যারা আছেন তারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। সো আজকে এ পর্যন্তই। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের যে ভালো মন্দ অপিনিয়ন জানাবেন, আমি চেষ্টা করবো এসব বিষয় নিয়ে আর কথা বলতে। আর আপনারা যদি চান যে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি, সেটাও কমেন্টে জানাবেন। সো আনটিল মাই নেক্সট ভিডিও, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।